হ্যালো ডিয়ার লিসেনার্স, আমি হচ্ছি রনি ইসলাম। হেক্সা অনলাইন কলেজ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি অধ্যায়, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, নগদ প্রবাহ বিবরণী। এই অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুধু হিসাব বিজ্ঞানের জন্য নয়, যারা ফিন্যান্স আছে তাদের চতুর্থ অধ্যায়ও কিন্তু এই যে নগদ প্রবাহ বিবরণী থেকে একটি প্রশ্ন আসে। তাহলে যদি তুমি এই অধ্যায়টি অথবা এই ভিডিওটি তুমি ভালো করে না দেখো, 10-10-20 নাম্বার ছাড়ার সম্ভাবনা তোমার রয়ে যাবে। সেহেতু তোমাকে ভালোভাবে ভিডিওটি দেখতে হবে। আর যারা নতুন আছো ভাইয়া, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে ভাইয়া, আজকে আমি তোমাদেরকে যেটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি অধ্যায়। যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে আছো তারা খুব সহজেই যাতে অঙ্কটি করতে পারো, অধ্যায়টি সম্পর্কে ধারণা নিতে পারো, সেজন্যই আজকে আমার এই নতুন ভিডিওটি। ওকে, আমি আজকে আলোচনা করতে যাচ্ছি, উপরে লেখাই দেখছো নগদ প্রবাহ বিবরণী। যাদের ফিন্যান্স আছে, ফিন্যান্সের চতুর্থ অধ্যায়ে এই অধ্যায়টি দেয়া আছে নগদ প্রবাহ বিবরণী। ঠিক সেমভাবে তোমার অ্যাকাউন্টিং অর্থাৎ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়েও হচ্ছে নগদ প্রবাহ বিবরণী নামে একটি চ্যাপ্টার আছে। তাহলে বুঝেই নাও এই চ্যাপ্টারটি তোমার কতটুকু গুরুত্বপূর্ণ। যদি ফিন্যান্স থেকে একটি প্রশ্ন আসে, আবার অ্যাকাউন্টিং থেকেও একটা প্রশ্ন আসে, 10-10-20, যদি তুমি এই অধ্যায়টা যদি ধারণাই না থাকে তাহলে তুমি কি ফিন্যান্সও 10 নম্বর কম পাবে, আবার হচ্ছে কি অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারও 10 নম্বর কম আসবে, তাহলে 20 নম্বর কিন্তু ক্যান্সেল হয়ে গেল। তাহলে প্লাস পাওয়ার জন্য তোমাকে অবশ্যই এই অধ্যায়টি থেকে নগদ প্রবাহ বিবরণী অঙ্কটি অবশ্যই শিখতে হবে। ওকে, তাহলে দেখি নগদ প্রবাহ বিবরণী কি। আমি একটু বলছি মুখে, তোমরা একটু লিখে নেবে। নগদ প্রবাহ বিবরণী হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে নগদ অর্থের আগমন এবং নির্গমন অন্তর্ভুক্ত করা হয়। আবার বলছি ভাইয়া, নগদ প্রবাহ বিবরণী হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে শুধুমাত্র নগদ অর্থের আগমন এবং নগদ অর্থের নির্গমন অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে, এখন নগদ প্রবাহ বিবরণী করার জন্য আমার দুইটা পদ্ধতি আছে। এই দুইটা পদ্ধতির একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি, আরেকটা হচ্ছে আমার প্রত্যক্ষ পদ্ধতি। তোমার পরীক্ষায় যে অঙ্কটি আসবে সেই পদ্ধতির নাম হচ্ছে পরোক্ষ পদ্ধতি। আর এই যে পরোক্ষ পদ্ধতির সম্পূর্ণ একটি ডায়াগ্রাম আমি তোমাদেরকে দেখাচ্ছি, এইভাবেই তোমাদেরকে নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে হবে। ঠিক আছে, নগদ প্রবাহ বিবরণী হচ্ছে পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম এবং অর্থায়ন কার্যক্রমের সমষ্টিগত রূপ। ঠিক আছে, দেখো নগদ প্রবাহ বিবরণীতে 3টা কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়। আমি লাল কালি দিয়ে ইন্ডিকেট করে দিয়েছি। সর্বপ্রথমই হচ্ছে পরিচালন কার্যক্রম, তারপর হচ্ছে বিনিয়োগ কার্যক্রম, তারপর হচ্ছে কি ভাইয়া অর্থায়ন কার্যক্রম। তুমি যদি সিরিয়াল মেনটেন না করো তাহলে কিন্তু ভুল হবে। ঠিক আছে, ওকে, এখন কিভাবে তুমি এই নগদ প্রবাহ বিবরণীটা তৈরি করবে দেখো, একটু ভালো করে লিখবে। সর্বপ্রথম তোমার অঙ্কে যেই নিট আয় দেওয়া থাকবে সেই নিট আয়টি তোমাকে বসাতে হবে। ঠিক আছে, কি বলছি, সর্বপ্রথম তোমার অঙ্কে যেই নিট আয় দেওয়া থাকবে সেই নিট আয়টি বসাতে হবে। এখন এই নিট আয়টা ভাইয়া পূর্ববর্তী বছরের। তুমি যদি 2020 সালের অঙ্ক করো তাহলে নিট আয়টা দেয়া থাকবে 2019 সালের। তুমি যদি 2021 সালের অঙ্ক করো তাহলে নিট আয়টা দেয়া থাকবে 2020 সালের। ঠিক আছে, ওকে, তাহলে এই জন্য আমরা লিখে দিলাম কি, সর্বপ্রথম নিট আয় পূর্ববর্তী বছরের তুমি বসিয়ে দিবে, এটা নিচে থাকতে পারে অঙ্কের। তারপর এইভাবে হেডিং করবে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। কিভাবে হেডিং করবে, পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। এখন ভাইয়া পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহতে কোন কোন এন্ট্রিগুলো আমরা বসাবো, ঠিক না? একটু দেখো সংক্ষেপে কতগুলো আমি টেকনিক দিব, এই টেকনিকগুলো তোমরা লিখে নিবে অবশ্যই। প্রথমটাই হচ্ছে এইখানে তুমি সম্পদের অবচয় অথবা অবলোপন, কি বললাম ভাইয়া, সম্পদের অবচয় অথবা অবলোপন, এটা যোগ করতে হবে। কি করতে হবে, যোগ, আমি চিহ্ন দিয়ে দিলাম। সম্পদের অবচয় অথবা অবলোপন সর্বপ্রথমেই তোমাকে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহতে যোগ করতে হবে। এখন এই এন্ট্রিটা আমি কোথায় পাবো, অঙ্কের ভিতর লেখা দেখবে, যদি 2020 সালেরও টাকা দেয়া থাকে, 2021 সালেরও টাকা দেয়া থাকে, তখন
পুঞ্জীভূত অবচয় নামে একটা এন্ট্রি থাকবে। এই এন্ট্রিতে তোমরা বিয়োগ করবে 2020 সালে মনে করো 10,000 টাকা, 2021 সালে ধরো 15,000 টাকা। তাহলে অবচয়ের পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 5,000 টাকা। এই 5,000 টাকাই তোমাকে যোগ করে দেখাতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে সেটা কিভাবে থাকতে পারে? আসবাবপত্রের অবচয়, উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আসবাবপত্রের অবচয়, ঠিক আছে ভাইয়া? তারপরে হচ্ছে সুনামের অবলোপন, আমি সবগুলো এন্ট্রি দেখাবো। সুনামের অবলোপন, এগুলো কি করতে হবে? আমাকে যোগ করতে হবে যদি থাকে, ঠিক আছে? তারপর টেকনিক নম্বর 1 গেল। এরপর আমরা কি বসাবো? পরিচালন কার্যক্রম থেকে একটা এন্ট্রি তো হবে না, ঠিক আছে? অনেক এন্ট্রি আছে, শোনো শর্টলি, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে চলতি সম্পদ। এইখানে কি বসাবে? চলতি সম্পদ। এখন চলতি সম্পদ কি আমরা যোগ করব না বিয়োগ করব, ঠিক না? দেখো, চলতি সম্পদ যদি হ্রাস পায়, যদি কমে যায়, তাহলে হচ্ছে আমরা যোগ করব। আর চলতি সম্পদ যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা কি করব ভাইয়া? বিয়োগ করব। এই টেকনিকটি একটু মনে রাখো, শর্ট টেকনিক খুব, ঠিক আছে? এখন দেখো তো ভাইয়া, চলতি সম্পদ আর চলতি দায় কিন্তু আমরা জানি, যেহেতু তোমরা এইচএসসি শিক্ষার্থী। দেখো, প্রাপ্য হিসাব, এটা কি? চলতি সম্পদ, ঠিক না? তো ধরো 2020 সালে প্রাপ্য হিসাব আছে 20,000 টাকা, 2021 সালে প্রাপ্য হিসাব আছে 30,000 টাকা। আমি অঙ্ক করছি 2021 সালে, ঠিক আছে? তাহলে 2020 সালে ছিল কত? 20, 2021 সালে কত? 30। পার্থক্য কত ভাইয়া? 10। 2021 সালে গিয়ে কি প্রাপ্য হিসাব বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। তাহলে চলতি সম্পদ বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা কি লিখবো? প্রাপ্য হিসাব বৃদ্ধি, ঠিক আছে? প্রাপ্য হিসাব বৃদ্ধি কি করতে হবে? দেখো তো, চলতি সম্পদ বৃদ্ধিকে আমি কি বলেছি? চলতি সম্পদ বৃদ্ধিকে বিয়োগ করতে বলেছি। আমরা করবো কি? বিয়োগ। তুমি সেম ভাবে এখানে এইভাবে লিখে দেবে, এই চিহ্নগুলো তোমার এখানে দেওয়া লাগবে না, ঠিক আছে? তুমি এখানে বিয়োগ চিহ্নটা এইভাবে দেখাবে। ওকে, এবার যদি বলি প্রাপ্য হিসাব হ্রাস, তাহলে কি করবে তোমরা বলো তো একটু? অবশ্যই বলতে হবে ভাইয়া, ঠিক আছে? প্রাপ্য হিসাব হ্রাস, প্রাপ্য হিসাব হ্রাস কি করবে একটু বলো? অবশ্যই কি যোগ করবে, বিয়োগ নয়। কিন্তু আমরা বলেছিলাম চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ আর হ্রাস পাইলে যোগ। সেরকম আরো কয়েকটি চলতি সম্পদ বলি। সমাপনী মজুদ, বলো তো ভাইয়া এটা কি চলতি সম্পদ না? সমাপনী মজুদ। এখন ধরো এটা বৃদ্ধি পেয়েছে, তাহলে কি করব বলো? অবশ্যই বিয়োগ করব, ঠিক আছে? এভাবে। তারপর ধরো সমাপনী মজুদ এবার হ্রাস পেল, তাহলে কি করতে হবে? সমাপনী মজুদ হ্রাস, যোগ করতে হবে। তোমরা এখানে কি করে দিবে? যোগ করে দিবে, ঠিক আছে? ওকে, আরো অনেক চলতি সম্পদ থাকতে পারে, যেমন কি একটা জিনিস একটু লিখো, অগ্রিম যত খরচ আছে সেগুলো কি চলতি সম্পদ, ঠিক না? তাহলে একটু বলো তো ভাইয়া, অগ্রিম খরচ বৃদ্ধি, এটাকে কি করব আমরা? বিয়োগ করব নাকি যোগ করব? একটু বলো তো। অবশ্যই বিয়োগ করব, কারণ চলতি সম্পদ বৃদ্ধি পেল। তারপর যদি এরকম বলি, অগ্রিম ভাড়া হ্রাস, কি করব দেখো তো ভাইয়া? এখন অগ্রিম ভাড়া হ্রাস বিয়োগ করব না যোগ করব? অবশ্যই যোগ করব, কারণ চলতি সম্পদ হ্রাস পেয়েছে। অগ্রিমের সাথে কোনো খরচ থাকলে সেটাকে আমরা জানি কি? চলতি সম্পদ। ঠিক সেম ভাবে তোমরা কিন্তু এখানে করে দিবে এগুলো, ঠিক আছে? এখানে যোগ বিয়োগ চিহ্ন দিতে হবে না, ঠিক আছে? ওকে, তারপর এইবার হচ্ছে আরেকটা টেকনিক দিব পরিচালন খরচের, সেটা হচ্ছে কি? চলতি দায়, ঠিক না? আমরা তো বলেছিলাম পরিচালন কার্যক্রমে কি কি দেখাতে হয়? অবচয় বলেছি প্রথমে, চলতি সম্পদ বলেছি, এখন চলতি দায়। তুমি যদি চলতি দায় থাকে সেটাকেও এখানে দেখিয়ে দিবে। বলো তো ভাইয়া, চলতি দায় বৃদ্ধি পেলে কি করব? যোগ করব না বিয়োগ করব? যোগ করব। চলতি দায় যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে যোগ করব। এটার একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমি তামান্নার থেকে 20,000 টাকা ঋণ নিলাম, ঠিক আছে? তাহলে তামান্না হচ্ছে কি? আমার পদেয় হিসাব, কারণ সে আমার কাছ থেকে টাকা পায়। ঋণ নেওয়ার ফলে টাকাটা কি আমার বাড়ছে না আমার পকেটে? এই যে নগদ টাকা আসলো, এই জন্য আমরা বলে থাকি চলতি দায় আমার কি হবে? যোগ করতে হবে, ঠিক আছে? যেহেতু নগদ টাকা আসলেই যোগ, ঠিক আছে? আর নগদ টাকা চলে গেলে বিয়োগ। তারপর দেখো তো ভাইয়া, যদি চলতি দায় হ্রাস পায় তাহলে কি করব? বিয়োগ করব, ঠিক আছে? বিয়োগ। যেমন তামান্নাকে পরিশোধ, এখন কিন্তু পরিশোধ করতে হলে নগদ টাকা চলে যাবে, সেজন্য আমরা কি করব? বিয়োগ করে দিব, ঠিক আছে? যেমন পদেয়
হিসাব বৃদ্ধি কি করব ভাইয়া যোগ করব উদাহরণ দিচ্ছি ঠিক আছে পদ্ধতি হিসাব বৃদ্ধি আমাকে কি করতে হবে যোগ করতে হবে আরো কিছু উদাহরণ দিচ্ছি তোমরা টেকনিকগুলো লিখে রাখো যেমন বকেয়া খরচ আমরা জানি দায় চলতি দায় ঠিক না বকেয়া খরচ বৃদ্ধি এটা কি করব বকেয়া খরচ বৃদ্ধি মানেই হচ্ছে চলতি দায় বৃদ্ধি তাহলে এটাও আমাকে কি করতে হবে যোগ করতে হবে ঠিক আছে যদি এরকম লেখা থাকতো বকেয়া খরচ হ্রাস তাহলে কি করব ভাইয়া বিয়োগ করব ঠিক আছে মন থাকবে এই টেকনিকগুলো লাস্ট টেকনিক হচ্ছে পরিচালন কার্যক্রমের সম্পদ বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি কি করব ঠিক না ভাইয়া শোনো সম্পদ বিক্রয়জনিত লাভ তোমরা বিয়োগ করবে ঠিক আছে সম্পদ ভালো করে এন্ট্রি করে নাও এটা সম্পদ বিক্রয় জনিত লাভ আমাকে বিয়োগ করতে হবে ঠিক আছে সম্পদ বিক্রয়জনিত লাভ বিয়োগ করতে হবে আবার সম্পদ বিক্রয়জনিত যদি ক্ষতি হয় তাহলে কি করব সম্পদ বিক্রয়জনিত ক্ষতি তখন কিন্তু সেটা আমাকে কি করতে হবে এখানে যোগ করতে হবে ঠিক আছে ওকে এই ছিল আমার পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ তুমি এতক্ষণ যাবত এইখানে যতগুলো এন্ট্রি দেখালাম সেগুলো আমি আবার বলছি প্রথমেই হচ্ছে কি পরিচালন কার্যক্রমে সম্পদের অবচয় আর অবলোপন আছে কিনা সেটা দেখবা তারপর হচ্ছে কি তোমাকে চলতি সম্পদ চলতি দায় অঙ্কে দেয়া আছে কিনা সেটা দেখবে চলতি সম্পদ যদি হ্রাস পায় তাহলে যোগ চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে বিয়োগ তারপর চলতি দায় আছে কিনা চলতি দায় যদি কি বৃদ্ধি পায় তাহলে যোগ চলতি দায় যদি হ্রাস পায় তাহলে বিয়োগ যেমন প্রতি হিসাব হ্রাস বৃদ্ধি বকেয়া খরচের হ্রাস বৃদ্ধি এগুলো হচ্ছে চলতি দায় তারপর লাস্ট ওয়ান কি বলেছি সম্পদ বিক্রয়জনিত লাভ থাকলে তোমরা বিয়োগ করবে সম্পদ বিক্রয়জনিত ক্ষতি থাকলে তোমরা যোগ করবে এই অংশটুকু বলেছি এখন সব কিছু এই যে পরিচালন খরচের সব কিছু যোগ বিয়োগ করার পর যেই টাকাটা পাওয়া যায় তোমরা এই টাকাটা এই ঘরে লিখবে এই টাকার নাম হচ্ছে পরিচালন নিট নগদ এই টাকার নাম কি ভাইয়া পরিচালন নিট নগদ ঠিক আছে এই পর্যন্ত দেখালাম এখন তারপরে কি করতে হবে একটা সম্পূর্ণ নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে হলে তোমাকে তিনটা কার্যক্রমই দেখাতে হবে তাহলে বিনিয়োগ কার্যক্রমটা একটু দেখি বিনিয়োগ কার্যক্রমে আমরা কোন কোন এন্ট্রিগুলো এন্ট্রি করব শোনো বিনিয়োগ কার্যক্রম হচ্ছে তুমি দেখাবে এখানে স্থায়ী সম্পদ ক্রয় আর স্থায়ী সম্পদ বিক্রয় ঠিক আছে স্থায়ী সম্পদ ক্রয় আর স্থায়ী সম্পদ যদি বিক্রয় হয় তাহলেই আমরা এই ঘরটায় দেখাবো সেই টাকাগুলো ঠিক আছে দেখো যদি বলি বাড়ি ক্রয় তাহলে আমার কি হবে ভাইয়া বাড়ি ক্রয় দেখো তো বাড়িটা কি আমার দীর্ঘমেয়াদী সম্পদ তাহলে যেহেতু দীর্ঘমেয়াদী সম্পদ সেহেতু আমাকে কোন ঘরে দেখাতে হবে বিনিয়োগ কার্যক্রমে দেখাবে এখন কথা হচ্ছে ভাইয়া আমি কি যোগ করব নাকি বিয়োগ করব ঠিক না শোনো দেখো আমি বাড়ি ক্রয় করছি বাড়ি ক্রয় করার ফলে টাকা কি আমার কাছে আসবে নাকি চলে যাবে টাকাটা চলে যাবে তাহলে আমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে ঠিক আছে তারপর দেখো আমি যদি বলতাম বাড়ি বিক্রয় আমি বাড়ি বিক্রয় করছি বিক্রয় করার ফলে নগদ টাকা কি আসবে নাকি চলে যাবে অবশ্যই আসবে আমি যদি বাড়িটা বিক্রি করে দিই টাকা আমি পাবো সেজন্য কি করব আমরা বাড়ি বিক্রয়কে যোগ করব ঠিক আছে ওকে এরকম থাকবে তারপর হচ্ছে যন্ত্রপাতি বিক্রয় আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে তোমরা একটু লিখে নিবে যন্ত্রপাতি বিক্রয় বলো তো ভাইয়া কি করব এটা যন্ত্রপাতি বিক্রয় অবশ্যই যোগ করব এইবার হচ্ছে আমি যদি অন্য একটা কোম্পানিতে আমার টাকা বিনিয়োগ করি তাহলে সেটা কি করবে যোগ করবে নাকি বিয়োগ করবে অবশ্যই বিয়োগ করবে অন্য কোম্পানিতে যদি আমি বিনিয়োগ করি টাকা কিন্তু চলে যাবে আমার ঠিক না দেখো তাহলে অন্য কোম্পানিতে বিনিয়োগ এটাও থাকতে পারে অন্য কোম্পানিতে বিনিয়োগ কি করব এটা বিয়োগ করব ঠিক আছে তাহলে এখানে লিখবে এখানে লিখবে এই যে বিনিয়োগ কার্যক্রমের টাকাগুলো যোগ বিয়োগ করার পর যেই টাকাটা পাবে সেই টাকাটা এই ঘরে লিখবে আর এই টাকাটার নাম হচ্ছে বিনিয়োগ হতে নিট নগদ বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ বিনিয়োগ তোমরা লিখবে কার্যক্রম হতে নিট নগদ ঠিক আছে নিট নগদ ওকে তাহলে বিনিয়োগ কার্যক্রম থেকেও লিখলাম পরিচালন কার্যক্রম থেকেও লিখলাম এখন আমার একটা কার্যক্রম বাকি কি ভাইয়া অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ এইখানে কোন এন্ট্রিগুলো আমি দিব অঙ্কের ভিতর শেয়ার লভ্যাংশ বন্ড আবার বলছি শেয়ার লভ্যাংশ বন্ড এই তিনটা জিনিস তোমরা এখানে ইনক্লুড করবে ঠিক আছে আবার বলি একটু বলে দিই
শেয়ার, লভ্যাংশ, বন্ড, এই কয়েকটি জিনিস তোমরা কি করবে অর্থায়ন কার্যক্রমে অন্তর্ভুক্ত করবে। কোম্পানি যা দ্বারা অর্থায়ন করে থাকে সেই সকল এন্ট্রিগুলোকে আমরা অর্থায়ন কার্যক্রমে অন্তর্ভুক্ত করে থাকি। তাহলে একটু দেখো তো ভাইয়া, যদি লভ্যাংশ পরিশোধ কথা লেখা থাকে, কোম্পানি লভ্যাংশ পরিশোধ করবে, ঠিক আছে, এটা কি যোগ করবে নাকি বিয়োগ করবে? লভ্যাংশকে একটু বলে দিই, কোম্পানি তার মুনাফা থেকে কিছু অংশ শেয়ার মালিকদের বিতরণ করে। এই লাভের যতটুকু অংশ শেয়ার মালিকদের মধ্যে বিতরণ করা হয় সেই অংশটাকে বলে থাকি আমরা লভ্যাংশ, অর্থাৎ লাভের একটা অংশই হচ্ছে লভ্যাংশ, ঠিক আছে। তাহলে লভ্যাংশ পরিশোধ করলাম, টাকা কি আসবে না চলে যাবে? নগদ টাকা চলে যাবে, তাহলে আমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে। কিন্তু যদি লেখা থাকতো লভ্যাংশ প্রাপ্তি, প্রাপ্তি মানে নগদ টাকা পাইলাম, তাহলে কি করতে হবে যোগ করতে হবে। এখন সেটা কোথায় যোগ করবে? সেটা পরিচালন কার্যক্রমে তোমাকে যোগ করতে হবে, অথবা তুমি এখানেও যোগ করতে পারো, কোনো সমস্যা নেই তাতে। ওকে, তারপর দেখো আর কি কি আসতে পারে। আমি যদি এরকম বলি বন্ড ইস্যু, ইস্যু মানে হচ্ছে ভাইয়া বিক্রয়, আমি ঋণপত্র বিক্রি করেছি, ধরো আমি কাউকে ঋণ দিয়েছি, ঠিক আছে, না ঋণপত্র বিক্রি করলাম, ঠিক আছে, বিক্রি করলে আমি টাকাটা কি করব পাবো, ঠিক আছে, যা কিছু ইস্যু করো না কেন তুমি টাকা পাবে। তাহলে বন্ড কি করতে হবে, বন্ড ইস্যু কি করতে হবে যোগ করতে হবে, ইস্যু থাকলেই তোমরা যোগ করে দিবে, একটা কথা বাদ, ঠিক আছে। তারপর যদি লেখা থাকতো এরকম বন্ড পরিশোধ, তাহলে কি করবে ভাইয়া বন্ড পরিশোধ, তাহলে কিন্তু তোমাকে বিয়োগ করতে হবে, কারণ আমি বন্ডের টাকা এখন পরিশোধ করলাম, ঠিক আছে, নগদ টাকা চলে গেল, তাহলে বন্ড পরিশোধ কি করতে হবে বিয়োগ করতে হবে। আমি একটু এন্ট্রিগুলো এখানে লেখার চেষ্টা করছি, এটা মুছে দিচ্ছি। অর্থায়ন কার্যক্রমের টাকাগুলো আমি এখন এইখানে একটু দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। দেখো এখানে আরও কিছু থাকে, আচ্ছা আমি এখানে লিখেই নেই অর্থায়ন কার্যক্রম, ঠিক আছে, অর্থায়ন কার্যক্রম। ওকে, দেখো শেয়ারি যদি লেখা থাকতো ভাইয়া এরকম সাধারণ শেয়ার ইস্যু, তাহলে কি করব? দেখো শেয়ার বিক্রি করছি, কোম্পানির মূলধন যখন প্রয়োজন হয় তখন কোম্পানি কি করে পাবলিকের কাছে শেয়ার বিক্রি করে, আর ইস্যু মানেই হচ্ছে বিক্রয় করা, তাহলে বিক্রয় করলে টাকা কি আমি পাবো, শেয়ার ইস্যু তোমাকে যোগ করতে হবে, ঠিক আছে। দেখো সাধারণ শেয়ার ইস্যু, বন্ড ইস্যু বললাম, এগুলো তো বলেছি, বন্ড ইস্যু, ঠিক আছে, এইগুলো লভ্যাংশ প্রাপ্তি থাকতে পারে, এইগুলো তোমাকে কি করতে হবে যোগ করতে হবে। এখন অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ পাওয়ার পর তুমি সেই টাকাটি এইখানে বসাবে আগের মতো, এটার নাম হচ্ছে কি অর্থায়নের নিট নগদ, ঠিক আছে। ওকে, এখন দেখো আমরা তিনটা টাকা পেলাম, পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ, আরেকটা কি অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, এই তিনটা টাকা। এই তিনটা টাকা এখন তুমি যোগ বিয়োগ করবে, যোগ বিয়োগ করার পর যেই টাকাটি পাবে এই টাকাটি কি বলে থাকি আমরা নিট নগদ বৃদ্ধি, ঠিক আছে, এই টাকাটাকে কি বলে থাকি আমরা নিট নগদ বৃদ্ধি, এই যে এই টাকাটা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আবার নিট নগদ বৃদ্ধি। যদি এই পর্যন্ত অঙ্ক করতে বলে, যদি শুধুমাত্র বলা হয় নিট নগদ বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো, তাহলে কিন্তু তোমাকে জাস্ট এই পর্যন্তই অঙ্ক শেষ করে দিতে হবে। আর যদি বলে সম্পূর্ণ নগদ প্রবাহ বিবরণী তৈরি করো, তাহলে কিন্তু তোমাকে আরেকটু কাজ করতে হবে। অঙ্কের ভিতর দুইটা হাতে নগদ থাকে, একটা হচ্ছে প্রারম্ভিক হাতে নগদ, আরেকটা হচ্ছে সমাপনী হাতে নগদ। 2020 সালের জন্য আমার এটা হচ্ছে প্রারম্ভিক হাতে নগদ, 2021 সালের জন্য হাতে নগদটা হচ্ছে আমার সমাপনী হাতে নগদ, ঠিক আছে। তাহলে তুমি এইখানে নিট নগদ বৃদ্ধির সাথে যোগ করবে প্রারম্ভিক হাতে নগদ। কোনটা যোগ করবে ভাইয়া? প্রারম্ভিক হাতে নগদ, এটা যোগ করবে লাস্টে। যোগ করার পর এই যে টাকাটা পাওয়া গেল, এই টাকাটার নাম হচ্ছে সমাপনী হাতে নগদ, হাতে নগদ, ঠিক আছে। দেখো এই সমাপনী হাতে নগদ টাকার মাধ্যমেই তুমি বুঝতে পারবে তোমার অঙ্কটি হয়েছে কিনা, ঠিক আছে। দেখো তোমার অঙ্কে ডিরেক্ট সমাপনী হাতে নগদ কত টাকা সেটা দেওয়া থাকবে। যদি অঙ্কে সমাপনী হাতে নগদ 20,000 টাকা দেয়া থাকে, যদি তোমার অঙ্কটা করে দেখো যে না সব কিছু যোগ বিয়োগ করার পর আমার সমাপনী হাতে নগদ এইখানে আসছে 20,000 টাকা, তাহলে তুমি মনে করবে তোমার অঙ্কটি হয়ে গিয়েছে। যদি দেখো সমাপনী হাতে নগদ অঙ্কে দেয়া আছে 30,000 টাকা, আর তোমার অঙ্ক করার পর এইখানে আসছে 30,000 টাকা সমাপনী হাতে নগদ, তাহলে তুমি মনে করবে তোমার অঙ্কটি দ্যাটস কারেক্ট, ঠিক আছে। ওকে, এখন
আরেকটু দেখানোর চেষ্টা করছি, একটি নোট দিয়েছি তোমাদেরকে এইখানে, অনগত লেনদেন বলে একটি কথা। আমরা তো এতক্ষণ অঙ্ক করলাম কিভাবে অঙ্কের বেসিকগুলো আমরা কোন এন্ট্রি কোথায় এন্ট্রি করব, ঠিক না? এখন এই নগদ প্রবাহ বিবরণীতে কোন কোন এন্ট্রিগুলো ভাইয়া অন্তর্ভুক্ত হবে না সেটা তোমার জানা অবশ্যই দরকার, কারণ ক নাম্বার প্রশ্ন এটি আসতেই পারে এবং কি আসে। দেখো, এটাকে বলি আমরা অনগত লেনদেন। অনগত লেনদেন নগদ প্রবাহ বিবরণীর কোথাও অন্তর্ভুক্ত হয় না। আবার বলছি, অনগত লেনদেন নগদ প্রবাহ বিবরণীর কোথাও অন্তর্ভুক্ত হবে না, ঠিক আছে? তাহলে অনগত লেনদেন কোনগুলো একটু বলি ভাইয়া। দেখো, এই যে এটা হচ্ছে কি মার্কার, এটা হচ্ছে কি ডাস্টার। আমি বললাম ডাস্টারকে মার্কারে রূপান্তর, এখানে কোনো কি নগদ টাকার রূপান্তর ঘটেছে? আবার বললাম মার্কারকে ডাস্টারের রূপান্তর। দেখো তো ভাইয়া, এখানে এই যে এটার মধ্যে এটার বিনিময়ে এটা পাল্টালাম, ঠিক আছে? তাহলে এইটাকে কি আমার নগদ টাকার রূপান্তর ঘটেছে? এই লেনদেনটায় ঘটেনি। তাহলে এই লেনদেনগুলোই হচ্ছে অনগত লেনদেন। ঠিক সেমভাবে বন্ডকে শেয়ারে রূপান্তর, বন্ডকে শেয়ারে রূপান্তর করলাম, ঠিক আছে? তাহলে কিন্তু এখানে নগদ টাকার কোনো লেনদেন হলো না। আবার দেখো, সম্পত্তি ক্রয়ের মাধ্যমে শেয়ার ইস্যু, মানে আমি একজনকে সম্পত্তি দিলাম, সে আমাকে কিছু শেয়ার দিল, নগদ টাকার লেনদেন ঘটেছে? অবশ্যই না। তাহলে এটিও হচ্ছে আমার অনগত লেনদেন। সম্পত্তি ক্রয়ের জন্য বন্ড ইস্যু, কাউকে সম্পত্তি দিলাম, সে আমাকে বন্ড দিয়েছে, তাহলে এটা কি নগদ লেনদেন? অবশ্যই নগদ নয়। এটা হচ্ছে কি আমার অনগত লেনদেন। এই লেনদেনগুলো, এই এন্ট্রিগুলো যদি অঙ্কে থাকে তাহলে তুমি তোমার অঙ্ক করতে অন্তর্ভুক্ত করবে না। আর এই লেনদেনগুলো কি বলে থাকি আমরা? অনগত লেনদেন। মনে থাকবে? এই ছিল আজকে আমার নগদ প্রবাহ বিবরণী কিভাবে তৈরি করব পরোক্ষ পদ্ধতিতে। অনগত লেনদেনগুলো কি? পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম, অর্থায়ন কার্যক্রম, এই সবগুলো আমি তোমাদেরকে দেখালাম। যদি ভাইয়া ভিডিওটা তোমাদের ভালো লাগে, যদি মনে করো যে না আমার জীবনে ভিডিওটি, আমার এইচএসসি জীবনে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, তাহলে হচ্ছে কি তোমরা অবশ্যই যারা আমার চ্যানেলে বর্তমানে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। এবং ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে কিছু লিঙ্ক দিয়ে দিয়েছি যে আমার পেজের, হেক্সা অনলাইন কলেজ পেজ, এইখানে এসে তোমরা অ্যাকাউন্টিং এবং ফিনান্সের উপর সরাসরি কিছু মডেল টেস্ট পরীক্ষা দিতে পারো, ঠিক আছে? আর যদি ভাইয়া ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে এটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ভালো জিনিস তো, ঠিক আছে? ভালো জিনিস অবশ্যই সাবস্ক্রাইব করতে হয়, কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটি করা। যেই ভিডিওটাই ভালো কিছু মেসেজ দেয় আমি সেই ভিডিওটাকে সাপোর্ট দিই যে তোমরা সেটাকে সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে? ধন্যবাদ।